হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসেলেনিয়াস এক্সাম যেটা লাস্ট বার হয়েছিল, অর্থাৎ নোটিফিকেশনে 2024 শিরোনামে পরীক্ষাটা হয়েছিল। সেখানে যে অফিসিয়াল কোশ্চেন পেপার, তার যে 25টা অঙ্কের কোশ্চেন, সেটা আমি আজকে তোমাদের সামনে সমাধান করে দেখাবো। এবং প্রত্যেকটা অঙ্ক মানে এর সমাধানের এক্সপ্লেনেশন আমি তো দেখাবোই, শর্টকাট এবং তার যে পেছনে যে সমাধানের যে পদ্ধতি, লং বা মেথড, কি লজিকে অঙ্কগুলো হচ্ছে সেটাও দেখাবো। এইভাবেই আমরা আজ 2024-এর প্রিলিমিনারি WBPSC মিসেলেনিয়াস এর কোশ্চেন সলভ করছি। ধীরে ধীরে আমরা প্রত্যেকটা ইয়ারেরই PYQ, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মিসেলেনিয়াস এর ম্যাথ এবং সাথে সাথে জেনারেল স্টাডিজ এর আমরা এখানে কভার করব এবং উইথ এক্সপ্লেনেশন। চলো শুরু করা যাক তাহলে আজকের সেশন। অমল অ্যান্ড বিমল স্টার্ট এ বিজনেস উইথ ₹500 ফর 9 months and an amount of money for 6 months respectively. অমল আর বিমল মিলে দুজন ব্যবসা শুরু করছে। অমল 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে, আর বিমল কিছু একটা টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে বিমল সেটা বলেনি, কিন্তু বিমল কত মাসের জন্য দিয়েছে বলো? 6 মাসের জন্য। যেখানে অমল 500 টাকা দিয়েছে 9 মাসের জন্য, সেখানে বিমল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছে 6 মাসের জন্য। ইফ দ্য টোটাল প্রফিট অফ ₹69, যদি সেই ব্যবসায় মোট লাভ 69 টাকা হয়, বিমল কত টাকা পাচ্ছে? দ্যাট অফ বিমল ইজ ₹46, সেই টাকার লভ্যাংশ হিসাবে বিমল পাচ্ছে 46 টাকা। দেন হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট অফ বিমল অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য বিজনেস? তাহলে অমল আর বিমল মিলে ব্যবসাটা শুরু করেছিল। তাহলে অমল আর বিমল কিভাবে তাদের লাভ ভাগ করবে? সে যা ক্যাপিটাল দিয়েছে, যে যা ক্যাপিটাল দিয়েছে ইনটু তার কত সময়ের জন্য ক্যাপিটালটা ইনভেস্ট ছিল। তার মানে আমরা কি জানি বলো? প্রফিটের রেশিও সবসময়, প্রফিট কোন রেশিওতে ভাগ হবে? সে কতটা ক্যাপিটাল দিয়েছে এবং কতটা টাইম ইনভেস্টেড ছিল। তাহলে এ ফর অমল, অমল 500 টাকা দিয়েছে, তাহলে 500, 9 মাসের জন্য দিয়েছে, তাহলে ইন্টু 9। ডিভাইড বা রেশিও একই জিনিস। বিমল কত টাকা দিয়েছে জানতাম না, বিমল মনে করলাম X টাকা দিয়েছে, ক মাসের জন্য? 6 মাসের জন্য। এই রেশিওটা যা হবে এটাই তাদের প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও কত? প্রফিট রেশিও বলেছে টোটাল 69 টাকা লাভ হয়েছে। তাহলে 69 টাকা যদি লাভ হয়, তাহলে বিমল কত টাকা পেয়েছে? বলছে বিমল 46 টাকা পেয়েছে। বিমল যদি 46 টাকা পায়, তাহলে 69 থেকে 46 টাকা বিয়োগ করলে কত হচ্ছে বলো? 23 টাকা। সেই 23 টাকাই কিন্তু অমল পেয়েছে। তাহলে আমরা জেনে গেলাম যে অমল আর বিমল লাভটা কি অনুপাতে ভাগ করেছে। এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এখান থেকে এক্স এর ভ্যালু বার করলেই সেই এক্স এর ভ্যালুটাই হলো বিমলের টাকা, যেটা বিমল শুরুতে ইনভেস্ট করেছে। তাহলে এটাকে 23 দিয়ে কাট করলে ওপরে 1 হবে, নিচে 2 হবে। 2 দিয়ে যদি এটাকে কাট করা যায় তাহলে 3 হবে। 3 দিয়ে এটাকে কাট করলে 3। অর্থাৎ যদি এটা ক্রস মাল্টিপ্লাই করা হয়, তাহলে এটা এক্স ইজ ইকালস টু 1500। অর্থাৎ এক্স এর ভ্যালু কত দাঁড়ালো বলো? 1500। অর্থাৎ ওই ব্যবসার শুরুতে বিমল 1500 টাকা বিনিয়োগ করেছিল। এই কোশ্চেনের আনসার তাহলে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 2। বলেছে হাউ মেনি টাইমস ডাজ 7/11 অকার্স ফ্রম 1 to 7? এই যে আমরা নাম্বার লাইন জানি, সেখানে 1 to 7 এর মধ্যে কতবার 7/11 আসবে?
অ্যাকচুয়ালি 7/11 হলো একটা যে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ। যদি আমরা নাম্বার লাইনের কথা একবার ভেবে দেখি, ছোটবেলায় যে নাম্বার লাইন বা সংখ্যা রেখা শিখেছিলাম, মাঝখানে জিরো, তার এদিকে মাইনাস সাইন, আর এদিকে যত যাব সেটা আমরা কি বলো, প্লাস বা পজিটিভ নাম্বার। তো এখানে যে প্রত্যেকটা নাম্বার এক এক ঘর করে আমরা যাই ছোটবেলায় শিখেছিলাম, +1, +2, +3, 4, 5, 6, 7। এখন এই যে এক একটা ঘর, ধরো 1 থেকে 2 পর্যন্ত, এই 1 থেকে 2 পর্যন্ত যেটা আমরা দেখছি, এটা হচ্ছে কি না, আমরা মোটামুটি আমরা বলেছিলাম যে এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10টা ঘর আছে। এটা 11 দিয়ে ভাগ ভাগ করলে 11টা ঘর। তা আমার এই যে 7/11 যে কোনো একটা ফ্র্যাকশন, তাহলে আমি এই 1 থেকে 2 এর মধ্যে আমি একবার একটা কি পাবো না, 7/11 পাবো। কারণ আমি এটাকে 1/11, 2/11, 3/11, 4/11 করে এইভাবে আমি এটাকে লিখতে পারি। আবার এখানে 2 আর 3 এর মধ্যে আমি একবার পাবো, 1 এবং 2 এর মধ্যে একবার পাবো, 2 আর 3 এর মধ্যে একবার নাম্বারটা পাবো। এভাবে আমি প্রত্যেকটা 1 থেকে 7 পর্যন্ত আমি কবারও 7/11 পাবো, 7। 1 থেকে 7 এর মধ্যে আমি কতবার নাম্বারটা পাবো 7/11, 7 বার। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একবার করে পাবো। চলো, কোশ্চেন নাম্বার 3। Summation of unit place and 10th place digit of a number is 9। অর্থাৎ কোনো একটা 2 ডিজিট নাম্বার, সেই 2 ডিজিট নাম্বারের এককের সংখ্যা আর দশকের সংখ্যা যোগফলটা বলেছে কত? এককের সংখ্যা দশকের সংখ্যা যোগফলটা বলেছে 9। 2 ডিজিট নাম্বারের সাম, দুটো ডিজিটের সাম হচ্ছে 9। তাহলে এখানে কোন অপশনগুলো দেখবো? প্রথম অপশনটা 2 আর 7 9, 1 আর 8 9, 5 4 9, 6 3 9। প্রত্যেকটা অপশনেরই কিন্তু সামেশন গুলো 9। বলছে আফটার ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট, দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্লিয়ার অ্যান্ড দ্য প্রেজেন্ট নাম্বার ইজ 9। বলছি এই নাম্বার গুলো সামেশন তো 9 সবগুলোর, কিন্তু নাম্বার গুলোকে যদি ইন্টারচেঞ্জ করা হয়, ইন্টারচেঞ্জ বলতে দশকেরটা একক, এককেরটা দশক। অর্থাৎ এখানে যে 72 আছে, এটাকে চেঞ্জ করে যদি 27 লেখা হয়, তাহলে তার ডিফারেন্সটা কত হচ্ছে বলো? 45। কিন্তু না, অঙ্কে বলেছে 9 হতে হবে, তাহলে এটা উত্তর হবে না। তারপর কোশ্চেন নাম্বার 18। 18-এ দেখো কি বলেছে, 1 আর 8 এটাকে যদি এক্সচেঞ্জ করে 8 আর 1 করা হয়, তাহলে এর ডিফারেন্স হবে 63। 7 আর 9 এর গুণফল 63, তাহলে এটা উত্তর হবে না। 5 4, এটা যদি এক্সচেঞ্জ করা হয়, নাম্বার ইন্টারচেঞ্জ করলে 4 5, এর ডিফারেন্স কত? 9। তাহলে এটাই হবে কারেক্ট আনসার। কেননা অঙ্কে কি বলেছে, ডিফারেন্স বিটুইন দ্য আর্লিয়ার অ্যান্ড দ্য প্রেজেন্ট নাম্বার ইজ 9। তাহলে আমরা অপশন এলিমিনেশন করে যেটা দেখলাম, তাহলে অপশন সি একমাত্র স্যাটিসফাই করছে। এছাড়া তোমাদের এই অঙ্কের সমাধানের কৌশল তো আছেই, যে 2 ডিজিট নাম্বার, যে কোনো 2 ডিজিট নাম্বারের ফর্ম কি করে হয়। ধরো একটা ডিজিট হচ্ছে এক্স, আর একটা ডিজিট হলো ওয়াই। সাপোজ মনে করো যে আমার ইউনিট ডিজিটটাকে আমি ওয়াই বলছি, 10th ডিজিটটাকে এক্স বলছি। তাহলে এই যে নাম্বারটার ফর্ম, এই নাম্বারটা ফর্ম করার সময় অ্যাকচুয়ালি প্রকৃত নাম্বারটা হবে 10x+y। তাহলে নাম্বারটা দাঁড়াচ্ছে কত? 10x+y। এখন এই x+y এর কত, মানে এক্স হচ্ছে 10th প্লেস আর ওয়াই হচ্ছে ইউনিট প্লেস, তাহলে এই দুটোর যোগফল কত বলো? অঙ্কে বলা হচ্ছে 9। এখন বলা হচ্ছে যে এই নাম্বারের এক্স আর ওয়াইটা এক্সচেঞ্জ করা হলো। যখনই আমি এক্সচেঞ্জ করে দেবো, তাহলে 10-এর সাথে ওয়াই হবে আর এক্সট্রা থাকবে। এখন এই যে ওপরের নাম্বারটা নিচের নাম্বারটা, এদের ডিফারেন্সটা কত হবে? যদি এদের বিয়োগ করা হয়, তাহলে 10x থেকে একটা এক্স বাদ গেলে শুধু 9x হবে। আচ্ছা, একে দুটো যদি করা হয়, তাহলে ওয়াই থেকে 10y -9y। এইটার ভ্যালু কত? অঙ্কে বলেছে 9। তাহলে 9 যদি সবগুলো থেকে কেটে নেওয়া হয়, তাহলে x - ওয়াই ইজ ইকালস টু কত পেলাম বলো? 1 পেলাম।
আর এক্স প্লাস ওয়াই ইজ ইকালস টু কত পেলাম? এক্স প্লাস ওয়াই ইজ ইকালস টু 9 পেলাম। এখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু 9 আর 1 10 ডিভাইডেড বাই 2 মানে 5। ওয়াই এর ভ্যালু কত হবে? 9 বিয়োগ 1 8 ডিভাইডেড বাই 2 4। অর্থাৎ নাম্বারটা হবে কত? 5 ইন্টু, মানে এই জায়গাটায় 5 পুট করতে হবে এক্স এর জায়গায়, ওয়াই এর জায়গায় 4। তাহলে 10 ইন্টু 5 প্লাস ওয়াই, ওয়াই ইন্টু 4 নয়, ওয়াই এর ভ্যালু 4। অর্থাৎ নাম্বারটা কত হলো বলো? 54। অর্থাৎ এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন সি। চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 4। বলেছে মিতা অ্যান্ড অরুণ স্টার্টেড এ বিজনেস with rupees 700 and rupees 900 respectively. After 4 months, when Mita invested rupees 500 more, when Arun withdrew rupees 300. বলছে মিতা আর অরুণ একটা ব্যবসা শুরু করেছে, মানছি ব্যবসা শুরু করেছে, কিন্তু তারা কি করেছে না ক্যাপিটাল শুরুতে যেটা দিয়েছে, পরে সে কেউ কিছু উইথড্রল করেছে, কেউ আবার রিইনভেস্ট করেছে, কেউ আবার ইনভেস্টমেন্টটা তা বাড়িয়েছে, এইভাবে অঙ্কের ভাষাটা দেওয়া আছে। তাহলে ঠিক আছে, কি বলেছে? বলছে মিতা ব্যবসা শুরু করেছে 700 টাকা দিয়ে, 4 মাস তার এই ব্যবসায় টাকাটা 700 টাকাই ছিল। আর কি করেছে? অরুণ বলছে ওই ব্যবসায় যুক্ত হয়েছে 900 টাকা দিয়ে, এই 900 টাকা কিন্তু তার 4 মাস তার ইনভেস্ট ছিল। ওকে, তারপর আফটার 4 মান্থ মিতা আরো 500 টাকা যোগ করেছে। তাহলে 700 টাকা আগে ইনভেস্ট ছিল, এখন আরো 500 টাকা, তার মানে কত টাকা বলো? 1200 টাকা যোগ করে মানে তার ইনভেস্টমেন্ট। এখন যেহেতু ব্যবসাটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে, 1 বছরের ব্যবসা, 4 মাস যদি তার 700 টাকা খাটে, বাকি তাহলে আর কত থাকে? 1 বছর মানে 12 মাস। 4 মাস যদি তার 700 টাকা খাটে, তাহলে আর 500 টাকা যোগ করে 1200 টাকা। 1200 টাকা নিশ্চয় ওই বছরের বাকি সময় মানে 8 মান্থ ইনভেস্ট ছিল। 500 টাকা কার ছিল বলো? অরুণের ছিল। মিতার টাকা ছিল এটা, আর অরুণের টাকা ছিল 900 টাকা। 300 টাকা তুলে নিলে আর থাকে 600 টাকা। এই 600 টাকা বাকি 8 মান্থের জন্য ছিল। তাহলে এই হচ্ছে কি বলো? মিতা আর অরুণের প্রফিট রেশিও ভাগ করবে তার যে মানে অনুপাত সেটা। তাহলে এখানে দেখো সব জায়গায় ডবল জিরো কাট করা যায়। আচ্ছা, ডবল জিরো কাট। এখানে একটা 4 দিয়ে কাট করলাম, 4 দিয়ে কাট করলাম, একে 4 দিয়ে কাট করলে 2, 4 দিয়ে কাট করলে 2। তাহলে উপরে কত থাকলো? 7। আর এটা হচ্ছে 12 2 24, 24 আর সাথে কত? 31। আচ্ছা, নিচের ডিনোমিনেটরটা বা হর কত থাকছে? এখানে তো অনলি 9 আছে, 9 আর এটা 12 অর্থাৎ 21। তার মানে তারা ভাগ করবে কি বলো? 31 এবং 21 অনুপাতে। এখন বলেছে দেয়ার টোটাল প্রফিট ইজ 1720। তাহলে তাদের যদি মোট প্রফিট 1720 হয়, দেন হোয়াট আর দ্য প্রফিট বোথ মিতা অ্যান্ড অরুণ? তাহলে মিতা কত টাকা পাবে? মিতা 31 টাকা পাবে। টোটাল প্রফিট কত? 52 টাকা যদি হয়, তাহলে 52 ভাগের মধ্যে 31 টাকা পাবে। টোটাল 1720 টাকা হয়েছে, তাহলে কত টাকা পাবে? এখানে 52 দিয়ে তো 1720 কে ডিভাইড করা যাবে না। ডিভাইড করা যাবে না মানে মানে অ্যাকচুয়ালি ডিভাইড বলতে ইন্টিজার হবে না। তাহলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যদি না হয়, তাহলে আমরা যে অপশন গুলো দেখতে পাচ্ছি সেই অপশনের গুলো একটাও হবে না। মোটামুটি এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেশন করি, 1000 এর কাছাকাছি আসছে, 1000 থেকে একটু বেশি আসছে, 1000 প্লাস। তো মোটামুটি আমাদের এখানে সবই কিন্তু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে এগুলো আমরা কিন্তু নিতে পারবো না, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ উত্তর হবে। যদি ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা পাওয়া যেত, তাহলে সেটা উত্তর হতো। চলো কোশ্চেন নাম্বার 5। বলেছে অ্যাড আপ দ্য ন্যাচারাল নাম্বার, অ্যাড আপ দ্য ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 100 and what is the value of the addition? বলছে 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তোমরা জানো যে 1 থেকে n অব্দি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার যোগফলের যে একটা ফর্মুলা আছে, 1 + 2 + 3। এইভাবে যদি তুমি n পর্যন্ত সংখ্যার যোগ করো, তাহলে যে ফর্মুলাটাই তোমার যোগফল নির্ণয় করা যায়,
সেটা n × n+1/2, n × n+1/2। এখন এখানে এই n এর জায়গায় অঙ্কে বলেছে কত অবধি, বলো 100 অবধি। তাহলে n এর জায়গায় যদি 100 অবধি বলে থাকে, তাহলে আমাদের ফর্মুলাতে যেখানে n আছে সেখানে 100। প্রথম n বলতে কতগুলো নাম্বার, 100 খানা নাম্বার। এই n বলতে লাস্ট নাম্বারটা কত, 100। তাহলে 100 + 1 / 2। তাহলে 100 × 101, 100 × 101 / 2 কাট করলে তো কত হবে বলো, 50। এটাকে গুণ করলে 5050, অর্থাৎ 5050 বলতে এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। এইভাবে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল বলেছে। পরীক্ষাতে জানতে চাইতে পারে 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলো মানে স্কোয়ার নাম্বারের যোগফল কত, কিউব নাম্বার যোগফল কত, প্রত্যেকটার ফর্মুলা তোমাদের জানা আছে, ফর্মুলাতে বসালেই অঙ্ক হবে। চল, হোয়াট ইজ 171 অ্যাজ ন্যাচারাল নাম্বার? বলেছে 171 কি নাম্বার? ইভেন নাম্বার তো হবে না। ইভেন নাম্বার হতে গেলে লাস্টের ডিজিটটা কি হতে হবে? জোড় সংখ্যা হলে লাস্টের ডিজিটটা 2 4 6 8 অথবা 0 হতে হবে। অর্থাৎ ইউনিট ডিজিট যদি 2 4 6 8 এবং 0 হয় তবেই ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হবে না। আচ্ছা, ইরেশনাল নাম্বার তো হবে না। তাহলে এখন আমাদের সমস্যা হচ্ছে প্রাইম নাম্বার হবে না কম্পোজিট নাম্বার। পৃথিবীর যে কোনো প্রাইম নাম্বারকে তার স্ট্যান্ডার্ড ফর্মে কি লেখা যায়? প্রাইম নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এরকম, কি না 6n ± 1। অর্থাৎ 171 থেকে 1 যোগ করে 6 দিয়ে ভাগ যাবে, অথবা 171 থেকে 1 বিয়োগ করে 6 দিয়ে ভাগ যদি যায়, তবেই এটা প্রাইম নাম্বার হবে। পৃথিবীর যে কোনো প্রাইম নাম্বারের ফর্ম কি বলো, 6n ± 1। এটা স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে যদি আমি দেখি যে 171 172, এটা 6 দিয়ে ভাগ যাচ্ছে না, 171 - 1 170 6 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা প্রাইম নাম্বার হবে না। তাহলে আনসার আমার বাকি থাকলো কম্পোজিট নাম্বার। এছাড়াও আমরা জানি যে 171-কে আমরা লিখতে পারি 3 × কত বলো, 19। অর্থাৎ এটাকে যেহেতু এটা ফ্যাক্টর করা যাচ্ছে, এর অনেক যেহেতু ফ্যাক্টর আছে, আমরা জানি কম্পোজিট নাম্বার মানে অ্যাটলিস্ট 3 ফ্যাক্টর থাকতে হবে। কম্পোজিট নাম্বার তাকে কাকে বলবো, মানে অ্যাটলিস্ট 3 ফ্যাক্টর বা মোর দ্যান 2 ফ্যাক্টর। হ্যাঁ, অ্যাটলিস্ট 3 ফ্যাক্টর থাকতেই হবে, অর্থাৎ মোর দ্যান 2 ফ্যাক্টর। তাহলে মোর দ্যান 2 ফ্যাক্টর, এখানে তো অবশ্যই অনেকগুলো ফ্যাক্টর, তাহলে এটা কম্পোজিট নাম্বার। কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট ওয়ান, ইউজ ডিভিশন অ্যালগরিদম। সঠিক উত্তরটি নির্বাচন করুন ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করে। এখন দেখো, 24 = 2 × 11 + 2। হ্যাঁ, এটা যদি করা হয় 11 দোকানে 22, 2 যোগ করলে 24 হচ্ছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এভাবে করলে সে 24ই আছে। কিন্তু 4টে তো অপশন হতে পারে না, কারণ এখানে কি বলেছে বলো, ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম বলতে যে জায়গাটা আমরা, যাকে দিয়ে আমরা ভাগ করব তার থেকে রিমাইন্ডারটা অলওয়েজ ছোট হতে হবে। যেমন ধরো 24কে সাপোজ আমি যদি এখানে 2 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা কি করলাম, 22, এখানে 2। না, এরকম করা যাবে না, কারণ এই যে রিমাইন্ডার বা ভাগশেষ, অ্যাকচুয়ালি ডিভিশন অ্যালগরিদমের নিয়ম হচ্ছে রিমাইন্ডারটা অলওয়েজ আমাদের কি না ডিভাইজারের থেকে ছোট হতে হবে। তাহলে এখানে আমাদের ডিভাইজার 2 যদি হয়, তাহলে এখানে রিমাইন্ডার 2, এটা আমাদের ডিভিশন অ্যালগরিদম হবে না। এখানে ডিভাইজার 2 রিমাইন্ডার 4, এটাও হবে না। এখানে কত, এটাই আনসার হবে। বিকজ কত বলো, এখানে রিমাইন্ডার অলওয়েজ ডিভাইজারের থেকে ছোট। এখানে 2 দিয়ে ভাগ করলে এটা 6 হচ্ছে, এটা উত্তর হবে না, কারণ রিমাইন্ডার বড় হয়ে যাচ্ছে।
8. Suppose 12 oranges are distributed in 5 baskets. 12 oranges are distributed কি বলো 5 basket। তাহলে 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হলে এখানে কিভাবে কি করা হবে? বলছে এখানে 3 oranges in 2 basket। আচ্ছা, তিনটে অরেঞ্জ কি দুটো বাস্কেটে, 3 × 3 + 3, তারপরে বলেছে তিনটে বাস্কেটে, তাহলে হ্যাঁ এখানে তো তোমার 12ই হচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে 2 oranges 3 basket, তাহলে এটা 2 oranges 3 basket, 2 + 2 + 2, 1 oranges 2 basket, 1 oranges 2 basket plus 4 1 basket, এটা 12। এখানে কি বলেছে 2 oranges 4 basket, চারটে বাস্কেটে যদি দুটো করে রাখা হয়, তারপরে যদি একটা করে রাখা হয়, তাহলে সেখানে 12 হচ্ছে। অর্থাৎ এটার উত্তর কত হবে বলো? নান অফ দা অ্যাবভ। নেক্সট কোশ্চেন নাম্বার 9। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক ওয়েন দ্য টাইম ইজ 9:15 AM? বলেছে অ্যাঙ্গেল বার করতে হবে। আমরা জানি মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কি? অ্যাঙ্গেল হবে অলওয়েজ কি বলো 60 × 8 minus 11M divided by 2। এটা মডিউলাস ভ্যালু নেব। মডিউলাস ভ্যালু নেব বলতে যদি এখানে মাইনাস চলে আসে আমরা কিন্তু মাইনাস ভ্যালুটা নেব না, আমরা অলওয়েজ প্লাস ভ্যালু নেব। তাহলে 60 × 8, এখানে এইচ বলতে আওয়ার হ্যান্ড 9 মাইনাস 11 × M বলতে মিনিট হ্যান্ড হচ্ছে 50 ডিভাইডেড বাই কত 2। এটাকে ক্যালকুলেট করলে কত বলো 540, আর এটা ক্যালকুলেট করলে 165। তাহলে 165 হচ্ছে 11 × 15 করলে 165, আর এটা 540। তাহলে 540 মাইনাস 165 করলে মোটামুটি 375 ডিভাইডেড বাই 2। 375 ডিভাইডেড বাই 2, তাহলে 375 ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে? 180, 187। চলো তাহলে এটার আনসার, এটাকে মোটামুটি অ্যাপ্রক্স যদি করা হয় তাহলে 187.5 আনসার আসে। তাহলে 187.5 বলতে এটার কোনো উত্তরই হচ্ছে না। কাছাকাছি যেটা, যদিও এটা উত্তর হচ্ছে না 9:15। এবার যে কোনো মানে ধরো একটা ঘড়ির কাঁটার আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে অলওয়েজ দুটো অ্যাঙ্গেল আছে। একবার যদি আমি এদিক থেকে নিই একটা অ্যাঙ্গেল, আর একবার যদি আমি উল্টো দিক থেকে নিই আর একটা অ্যাঙ্গেল, সেই হিসাবে যদি দেখি 187.5 ডিগ্রিতে অ্যাঙ্গেলটা হচ্ছে, আবার 187.5 ডিগ্রি থেকে যদি 360 ডিগ্রি হোল অ্যাঙ্গেল, সেখান থেকে 187.5 ডিগ্রি যদি বাদও দিই, তাহলেও আমার হবে মোটামুটি 72.5 কাছাকাছি হবে। অর্থাৎ এখানে কোনো অপশনই কিন্তু হচ্ছে না উত্তর, এখানে মোটামুটি 172 হবে। তার মানে অপশন একটাও ঠিক নেই। কোশ্চেন নাম্বার 10। A medicine wholesaler allows a discount of 20% to his customer and still gain 15%. Still gain 15% on cost. If the maximum retail price is rupees 550, then what is the purchase price of the medicine? তাহলে এটা কি বলেছে আমাদের?
কস্ট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইস, সেলিং প্রাইসের সাথে রিটেল বা মার্কেট প্রাইসের কথা সবগুলো বলেছে। একজন মেডিসিন হোলসেলার অ্যালাউ ডিসকাউন্ট 20% অফ হিজ কাস্টমার, তাহলে 20% ডিসকাউন্টটা কিসের ওপর দেবে? মার্কেট প্রাইসের ওপর। তাহলে মনে করলাম মার্কেট প্রাইস হচ্ছে তার 100 টাকা, তাহলে এর উপর 20% ডিসকাউন্ট দিয়ে তবেই তো সে সেল করেছে। তাহলে তার সেলিং প্রাইস কত টাকা হবে বলো? 80 টাকা। বলেছি এই 80 টাকার মধ্যেও তাকে নাকি 15% প্রফিট আছে। তাহলে 80 টাকার মধ্যেও যদি 15% প্রফিট থাকে, তাহলে তুমি 80 টাকার 15% কত? এই যদি আমি যদি দেখি যে 80-র মধ্যে 15%, তাহলে 80 রুপিসের 15%, 80 রুপিসের 15%, আচ্ছা 80 রুপিসের 15% যদি হয়, এটাকে 4 দিয়ে কাটলে 4, এটা 5, অর্থাৎ 12 টাকা। তার মানে এর থেকেও আরো 12 টাকা কমে কিন্তু কস্ট প্রাইস ছিল। তাহলে যদি আরো 12 টাকা কমে যদি কস্ট প্রাইস থাকে, তাহলে তার কস্ট প্রাইসটা কত বলো? 68 টাকা। তাহলে 68 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস, 80 টাকা সেলিং প্রাইস, আর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যেটা মোটামুটি 100 টাকা হচ্ছে তার মার্কেট প্রাইস। তাহলে এটা হচ্ছে 115%-এর ভ্যালু, এটা হচ্ছে আহ, মোটামুটি এটা কস্ট প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে 60। তাহলে বলেছে কি না, ম্যাক্সিমাম রিটেল প্রাইস তার যদি 550 হয়, মানে এখানে বলেছে যে মার্কেট প্রাইসটা যদি 550 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য পারচেস প্রাইস অফ মেডিসিন, মানে পারচেস প্রাইসটা কত? তাহলে 80 টাকাটা হচ্ছে কি বলো? 15% লাভ, মানে 115%। 115%-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? এখান থেকে যদি আমি মোটামুটি 80/115 × 100 করলে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাব। তাহলে 80 × 100 ডিভাইডেড বাই 115, তাহলে আমি মোটামুটি ইন্টিজার ভ্যালু পাবো না, ওই 69-এর আশপাশ পাবো। এটা ইন্টিজার ভ্যালু পাবো না, 69-এর 0.5 আশপাশ পাবো। তাহলে 100 ইউনিটের ভ্যালু যদি 550 হয়, তাহলে মোটামুটি 5.5 গুণ। তাহলে আমার 69-এর ভ্যালু হবে তার 5.5 গুণ। 5.5 গুণ বলতে 380 কাছাকাছি, যেটা 380 একদম মোটামুটি হালকা একটু মানে মানে 379.56 এরকম কিছু আসবে, এটা 380। আবার এখানে যেহেতু নান অফ দা আছে, সেই জন্য এখানে নান অফ দা করাই ভালো, কারণ 379 সামথিং আসছে, আবার নান অফ দা অ্যাবাভ আছে। তাহলে 380 তো এক্সাক্ট আসছে না, কাছাকাছি আসছে। কোশ্চেন নাম্বার 11, if the product of three positive continued proportional number, মানে কন্টিনিউড প্রপোর্শনাল নাম্বার বলতে প্রথম নাম্বারটার সঙ্গে দ্বিতীয় নম্বরের যা রেশিও হবে, দ্বিতীয় নম্বরের সঙ্গে তৃতীয় নম্বরেরও তাই রেশিও হবে। তার মানে আমরা নাম্বারটা বলতেই পারি যে জিপি সিরিজে আছে। জিপি সিরিজ বা গুণোত্তর পদ্ধতিতে যদি কোনো নাম্বার থাকে, মনে করলাম প্রথম নাম্বারটা হলো এ, তার পরের নাম্বারটা হলো, আচ্ছা প্রথম নাম্বারটা যদি এ বাই আর হয়, তাহলে এর আর মাল্টিপ্লাই করলে এ, তৃতীয় নাম্বারটা এ ইন্টু আর। তাহলে এই তিনটে নাম্বারের গুণ করলেই বলছে কত না 343। তাহলে এই তিনটে নাম্বার যখন আমি গুণ করব, তখন 343 আর 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 যদি কাট করা হয়, তাহলে এ কিউ ইজিক্যালস টু 343। তাহলে এ কিউ যদি 343 হয়, তাহলে এ এর ভ্যালু কত হবে? রুট আন্ডার 343। রুট আন্ডার 343 বলতে এখানে কত হবে বলো? আচ্ছা কিউব হবে, তাহলে এটা 7 হবে। অর্থাৎ এই কোশ্চেনের রাইট অ্যান্সার 7। কমপ্লিট দ্য প্যাটার্ন। 5, 7, 8, 5, 7, 8, 6, 8, 12, 7, 9 কত? দেখো এর প্রথম নাম্বারটা 5, এর প্রথম নাম্বারটা 6, তার মানে 1 যোগ হলো। তারপরের নাম্বারটা 7, তাহলে 1 1 যোগ করো।
মিডিল নাম্বারটা 7, এক যোগ করলে এর মিডিল নাম্বারটা, এক যোগ করলে এর মিডিল নাম্বার। আচ্ছা, থার্ড নাম্বার এটা 8, 8 থেকে 4 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12 থেকেও 4 যোগ করতে হবে যেটা 16। অর্থাৎ এই সিরিজের কারেক্ট আনসার হবে কত? অপশন বি 16। চলো, rupees 100 is divided in such a way between A and B such that the rupees of A and the rupees of B 9 is to 11। বলেছি এমন ভাবে 100 টাকা ভাগ করা হলো, এমন ভাবে 100 টাকা ভাগ করা হলো যাতে এ আর বি 9:1 অনুপাতে টাকা পায়। এ আর বি কত অনুপাতে বলো? 9:1 অনুপাতে টাকা, সরি 9:11। তাহলে এ আর বি এর টাকা রেশিওতে যদি আমরা দেখি 9 আর 11 কত হবে? 20। কিন্তু আমার টোটাল টাকা তো আমার কত? 100। তাহলে 20 কে যদি আমি 100 বানাতে পারি তাহলে আমি এখান থেকে উত্তরটা বলতে পারবো। 100 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 ইন্টু 9 45, 5 ইন্টু 11 55। অর্থাৎ 45:55 অনুপাতে টাকা পাবে। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 14, from which list number if one subtracted এখানে আবার 1, the difference is, আচ্ছা 1 subtracted 1, the difference is divisible by 12, 16 এবং 28। তাহলে এমন একটা নাম্বার বলো এই চারটি নাম্বারের মধ্যে থেকে যার থেকে 1 বিয়োগ করার পরেও 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আর যাই হোক সেটা হচ্ছে কত? 335। 335 কে তো 12 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 12 দিয়ে ভাগ করার নিয়ম হলো 3 ইন্টু 4, অর্থাৎ 3-এর ডিভিজিবল হতে হবে 4-এর ডিভিজিবল। 4-এর ডিভিজিবল হচ্ছে লাস্ট দুটো নাম্বার 4 দিয়ে ভাগ যেতে হবে, এটা যাবে না, অর্থাৎ এটা উত্তর হবে না। এখানে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 334, এটাও হবে না। এখানে 1 বিয়োগ করলে 671, এটাও ডিভিজিবল নয়। এখানে 1 বিয়োগ করলে 336, এটাই কিন্তু 4 দিয়েও ডিভিজিবল, 12 দিয়ে ডিভিজিবল, 16 দিয়ে, 28 দিয়ে ডিভিজিবল। এ গেল তোমার অপশন টেস্ট। কিন্তু যদি মনে করো যে না এই অঙ্কটা স্যার সলিউশন কি করে করব, তাহলে সলিউশনের জন্য তো করতে পারো এভাবে। কি না সলিউশন? বলছি এলসিএম করতে হবে। কাদের এলসিএম? এই 12, 16 এবং 28-এর এলসিএম ইন্টু কে গুণ +1, এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে 12, 16, আমরা এখান থেকে 12 আর 16 এলসিএম দুটো মুখামুখি করতে পারবো অলওয়েজ। তোমরা জানো যে 3-4টে নাম্বারের এলসিএম খুব দ্রুত করতে গেলে 12 আর 16 নাম্বারটা এত ইউজলেস হয়, এত ইউজ হয়, তাহলে 12 আর 16 48। এখন এই 48 কিন্তু 28-এর ফ্যাক্টর গুলো কি 48-এর মধ্যে আছে? 28-কে আমরা লিখতে পারি 4 ইন্টু 7। 4 যদি ফ্যাক্টরটা 48-এর মধ্যে থাকে আছে, কিন্তু 7টা নেই, তাহলে এদের এলসিএম কত হবে? না 7 দিয়ে আর একবার মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই এলসিএম। তাহলে এটা 48 ইন্টু 7 কে প্লাস 1। তাহলে 48 ইন্টু 7 করলে কত হবে? 48 ইন্টু 7 করলে যেটা 48 ইন্টু 7, তাহলে 336 হবে, প্লাস 1 করলে 337। তার মানে এই অঙ্কের কারেক্ট আনসার আমরা অপশন এলিমিনেট করে বার করেছি 337, সমাধান করেও বার করলাম 337। চলো পরের কোশ্চেন। A can complete a work in 9 days when B can complete same work কতদিন বলো? 3 দিনে, সরি 6 দিনে। তাহলে এ একটা কাজ 9 দিনে কমপ্লিট করতে পারে, বি সেই কাজটা 6 দিনে কমপ্লিট করতে পারে। দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 days ইফ সি জয়েন দেম। অর্থাৎ দে ক্যান বলতে এখানে 3 জন, দে বলতে এখানে 3 জন, এ প্লাস বি প্লাস সি 3 জন, তারা 3 জন একসাথে কাজ করতে পারে যদি
মানে তিনজন একসাথে কাজ করলে পুরো কাজটা 3 দিনে কমপ্লিট করতে হবে। হাউ মেনি ডেজ উইল সি টেক ইফ সি ইজ টোল্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক এলোন? সি যদি বলে যে আমি একাই কাজটা করব, তাহলে সি এর কত সময় লাগবে? এ একটা কাজ 9 দিনে করতে পারে, তাহলে 9 ডেজ। বি একটা কাজ 6 দিনে করতে পারে, 6 ডেজ। এবং এ বি সি তিনজন মিলে ওই কাজটা যদি করে তাহলে 3 দিনে করবে। এ বি সি তিনজন মিলে কাজটা করলে 3 দিনে করবে। তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক মনে করতে পারি 6, 9 আর 3-এর এলসিএম অলওয়েজ আমরা 18 জানি। তাহলে টোটাল ওয়ার্ক 18। 9 দিনে 18 ইউনিট কাজ করে, মানে এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। 6 দিনে 18 ইউনিট মানে প্রতিদিন 3 ইউনিট করে। আর এ বি সি তিনজন মিলে কত 6 ইউনিট কাজ করে। আমাকে বার করতে হবে সি এর এফিসিয়েন্সি। আমাকে প্রথমেই বার করতে হবে এফিসিয়েন্সি অফ সি। এফিসিয়েন্সি অফ সি কত? টোটাল এবিসি 6 ইউনিট কাজ হয়, এ 2 ইউনিট করে বিয়োগ করে দিলাম, বি 3 ইউনিট করে এটাও বিয়োগ করলাম। তাহলে 6 থেকে 2, 3-এ 5 বিয়োগ করলে 1 ইউনিট। তার মানে সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। তাহলে সি এর কত সময় লাগবে? টোটাল কাজ 18 ইউনিট, সি এর এফিসিয়েন্সি যদি 1 ইউনিট হয়, তাহলে 18/1 করতে 18 ইউনিট সময় লাগবে। অর্থাৎ অপশন ডি হবে এই কোশ্চেনের কারেক্ট। চলো, কোশ্চেন নাম্বার 60। In the fashion as many rows as sapling, it is to be found that 6 saplings are redundant to plant 167 saplings in a garden. How many rows are in the garden? একটা বাগানে 127টি চারা গাছ এমন ভাবে রোপণ করা হলো, যতগুলো সারি প্রতি সারিতে ঠিক ততগুলোই চারা গাছ আছে। অর্থাৎ যদি এক্সট্রা সারি থাকে তাহলে এক্সট্রা চারা গাছ, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার। কিন্তু বলেছে না, এরপরে আরো 6টা বেশি আছে। তারপরে দেখা গেল যে 6টি চারা গাছ অবশিষ্ট রয়ে গেল। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6 হলে টোটাল চারা গাছ। টোটাল চারা গাছ অঙ্কে বলেছে 127। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 6 সমান 127। এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 127 মাইনাস 6। 127 - 6 করলে 121। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকালস টু 121 হলে এক্স ইজ ইকালস টু রুট আন্ডার 121 কত হবে বলো? 11। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার অপশন সি। কোশ্চেন নাম্বার 17 দেখো। দ্য রেশিও অফ দ্য কালেকশন অফ স্টোরি বুক অফ রবি অ্যান্ড মধু। রবি আর মধু কত 2:3 অনুপাতে? মানে তাদের মধ্যে যে তাদের কাছে যে বইগুলো আছে, কালেকশন আছে, গল্পের বই, অ্যাকচুয়ালি স্টোরি বুক, গল্পের বুক রবি আর মধুর কাছে যেভাবে আছে সেটা কত বলো? 2:3 অনুপাতে আছে। অর্থাৎ রবির কাছে যদি দুটো বই থাকে তাহলে মধুর কাছে 3টে বই আছে। আফটার পারচেসিং 6 নিউ বুক বাই মধু, মধু আরো 6টা নতুন বই কিনেছে। মধু যদি 6টা নতুন বই কিনে, রবি কি কিনেছে? না, বলেছে 6 নিউ বুক বাই মধু। দা কিন্তু রবি কোনো নতুন বই কেনেনি। রেশিও অফ দেয়ার বুকস উড বি 1:3। এবং এর ফলে তাদের রেশিওটা কত হলো বলো? 1:3। 1 কত? 3। এখন তুমি বলো যে হাউ মেনি বুক ডিড দে হ্যাভ আর্লিয়ার। তাহলে তাদের কাছে প্রথমে কতগুলো বই ছিল? রবির কাছে কটা, মধুর কাছে কটা, ইন্ডিভিজুয়ালি কত ছিল? তো দেখো, রবি কিন্তু আগে দুটো বই ছিল মানছি রবির কাছে, মধুর কাছে 3টে বই ছিল। রবি কিন্তু একটা নতুন বই কেনেওনি, কিন্তু তবুও তার রেশিওটা পাল্টে গেল। রেশিওর যে ভ্যালু সেটাকে পাল্টানো যাবে না, কারণ রবি আর মধু যা বই আগে ছিল, মধুর কাছে বই অ্যাড হলো, রবির কাছে হবে না। তাহলে এইখানে 2 আছে, 2 বানাতে হবে। 2 বানাতে গেলে এটাকে 2 দিয়ে মাল্টিপল করতে হবে।
2 দিয়ে মাল্টিপল করলে আমরা পাবো কত বলো? 2:6 পাবো। তাহলে রবির কাছে আগে দুটো বই ছিল, এখনো দুটো বই আছে। মধুর কাছে আগে তিনটে বই ছিল, এখন কতগুলো বই আছে বলো? 6টা বই আছে। তাহলে 3 থেকে 6টা বই মানে তিনটে বই বেড়েছে। যাকে আমরা রেশিওতে তিনটে বই বেড়েছে বলছি, সেটাই অঙ্কে বলেছে 6টা। তার মানে 3-এর 2 গুণ। তার মানে যাকে আমরা রেশিওতে 2 ইউনিট বলছি, সেটা তার 2 গুণ। তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 4। তাহলে মধুর কাছে প্রথমে 3 ইউনিট বই ছিল, 3-এর ভ্যালু 6 আর 2 ইউনিটের ভ্যালু 4। তাহলে 4 আর 6, মধুর কাছে 4টে আচ্ছা, রবির কাছে 4টে আর মধুর কাছে 6টা। তো 4 আর 6 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, রেশিও অফ টু নাম্বার ইজ 5:13। অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5:13 ইফ জিসিটি অফ দ্য নাম্বার ইজ 11। জিসিটি বলতে গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার। দেন হোয়াট আর দ্য নাম্বারস? তাহলে নাম্বার গুলো কত বলো? যদি কোনো একটা নাম্বার, কোনো দুটো নাম্বারের গসাগু যদি 11 হয়, তাহলে অবশ্যই সেই নাম্বার দুটো 11-এর কোনো না কোনো মাল্টিপল। তাহলে ইভেন 11-এর মাল্টিপল যদি হয়, তাহলে একটা নাম্বার মনে করলাম 11x, আর একটা নাম্বার মনে করলাম কত না 11y। তাহলে নাম্বার দুটো কি না? একটা নাম্বার 11x আর একটা নাম্বার 11y। 11-এর কোনো না কোনো মাল্টিপল হতে হবে, কারণ গসাগু যা হবে নাম্বার দুটো তারই ফ্যাক্টর। তাহলে এই যে 11x বা 11y, এই দুটো নাম্বারের অনুপাত অঙ্কে বলা আছে 5:13। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি নাম্বার দুটোর অনুপাত কত? 5:13। তাহলে তাই যদি হয়, তাহলে 11 আর 11 যদি কাট করি, তাহলে x/y ইজ ইকালস টু 5/13। তার মানে x এর ভ্যালু কত হলো? 5, আর y এর ভ্যালু কত হলো? 13। তার মানে নাম্বারটা কত হবে? 11 ইন্টু এক্স। এক্স এর বদলে আমি 5 বসালাম, তাহলে 11 ইন্টু 5 কত হলো? 55। y এর ভ্যালু কত হলো? 11 ইন্টু 13। এই 13 করলে কত হবে বলো? 143। তার মানে 55:143। কোশ্চেন নাম্বার 9, হাউ মাচ টাইম শ্যাল এ ট্রেন অফ লেন্থ 80 মিটার, 80 মিটার লম্বা একটা ট্রেন টেক টু ক্রস এ 120 মিটার লং প্ল্যাটফর্ম, 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। হোয়েন দ্য ট্রেন অ্যাজিউম দ্য স্পিড কত না? 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার মানে আমরা বলতে পারি 72,000 মিটার। 72,000 মিটার, 72,000 মিটার যাওয়ার জন্য ট্রেনটা কত সময় নেয়? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড সময় নেয়। তাহলে এখানে ডবল জিরো কাটলাম, 3600ই কেটে দিলাম, তাহলে এটা 1 সেকেন্ড সময় লাগে। এখানে ডবল জিরো কেটেছি, তাহলে এটা 20। 20 মিটার যাওয়ার জন্য ট্রেনটার 1 সেকেন্ড সময় লাগে। ট্রেনটাকে এখন নিজের লেন্থ কভার করতে হবে 80 মিটার, আবার প্ল্যাটফর্মের লেন্থ কভার করতে হবে। এই 80 আর 120 যোগ করলে 200 মিটার। তাহলে 20 মিটার যদি যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 200 মিটার যেতে তার কত সময় লাগবে? এটা নিশ্চয়ই 10 গুণ। এটা যদি 10 গুণ হয়, তাহলে এটাও তার 10 গুণ। তাহলে কত সময় লাগবে বলো? 1 ইন্টু 10 হচ্ছে 10 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ কোশ্চেন নম্বর 19 এর উত্তর আমরা এখানে অপশন ডি করলাম। কোশ্চেন নম্বর 20 বলেছে, টু ট্রেন স্টার্ট দেয়ার জার্নি উইথ ভেলোসিটি অফ 60 কিলোমিটার পার আওয়ার আর 30 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দুটো ট্রেনের আলাদা আলাদা গতিবেগ। ফার্স্ট ট্রেনটা বলছে 60 কিলোমিটার পার আওয়ার, আর সেকেন্ড ট্রেনটা বলছে তা 30 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে যাচ্ছে ইন অপোজিট ডিরেকশন। আচ্ছা, দুটো ট্রেন বিপরীত ডিরেকশনে আছে। এটা 60 কিলোমিটার পার আওয়ার, আর এই ট্রেনটার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা হচ্ছে 30, একটা 60 কিলোমিটার পার আওয়ার, একে অপরের অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে।
এবার কি বলেছে, বলছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। তার মানে ট্রেন দুটোর মধ্যে ডিস্টেন্স প্রথমে কত ছিল, 120 কিলোমিটার। দ্য ট্রেন হায়ার ভেলোসিটি ইজ স্টপ আফটার 40 মিনিট অফ ইটস ডিপারচার। আচ্ছা, হায়ার ভেলোসিটি বলতে কোন ট্রেনটা? হায়ার ভেলোসিটি এখানে 60 আর 30-এর মধ্যে 60, অর্থাৎ প্রথম ট্রেনটা হচ্ছে হায়ার ভেলোসিটি। প্রথম ট্রেনটা 40 মিনিট গিয়ে থেমে গেছে। তাহলে দুটো ট্রেন একসঙ্গেই ছেড়েছে, তাহলে 40 মিনিট পর ওয়ান ট্রেন আর টু ট্রেনটা কোথায় গেছে? অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্স আর 120 কিলোমিটার থাকবে না। 40 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্সটা কত দেখ, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার যায়। তাহলে যদি 60 কিলোমিটার পার আওয়ার যায়, তাহলে 40 মিনিটে কত গেছে? আমরা নিশ্চয়ই এটা বলতেই পারবো 40 কিলোমিটার গেছে। তাহলে 40 মিনিটে যে স্পিডটার যে স্পিড যে ট্রেনটার স্পিড বেশি সে কত গেছে, 40 কিলোমিটার গেছে। আচ্ছা, এই 40 মিনিট তো 2 নম্বর ট্রেনটা থেমেছিল না। 2 নম্বর ট্রেনটা কত গেছে? 2 নম্বর ট্রেনটাও গেছে 40/60। ক্যালকুলেট করলে এটাকে আমরা পাচ্ছি কত, 20 কিলোমিটার। তার মানে 40 মিনিটে প্রথম ট্রেনটা 40 কিলোমিটার গেছে, দ্বিতীয় ট্রেনটা 20 কিলোমিটার গেছে। তার মানে ওদের মধ্যে যে ডিস্টেন্স 120 কিলোমিটার ছিল, 40 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্স 60 কিলোমিটার কমে গেল। কারণ এই 1 নম্বর ট্রেনটা 2 নম্বরের দিকে 40 কিমি এগিয়ে এসছে, 2 নম্বর ট্রেনটা 1 নম্বরের দিকে 20 কিমি এগিয়ে গেছে। তাহলে 20 আর 40-এ 60 কিলোমিটার কমে গেলে তাদের মধ্যে ডিস্টেন্স থাকে কত, 60 কিলোমিটার। এখন এই 2 নম্বর ট্রেনটা তো এবার থেমে গেছে। 2 নম্বর ট্রেনটা থেমে গেলে এবার যাবে শুধুমাত্র 1 নম্বর ট্রেনটা। তাহলে 1 নম্বর ট্রেনটা যদি একাই 60 কিলোমিটার যায়, তাহলে তার কত সময় লাগবে? 1 নম্বর ট্রেনটাকে 60 কিলোমিটার গেলে তবেই তো তারা মানে মিট দা ফার্স্ট ওয়ান। তার মানে 60 কিলোমিটার তাকে যেতে হবে, তার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা। তার মানে আর 2 ঘন্টা গেলে তারপরে তারা মিট করবে। তাহলে প্রথমে কত গেছিল, প্রথমে 40 মিনিট দুটো ট্রেনই গেছিল। 40 মিনিট পর ফার্স্ট ট্রেনটা থেমে গেলে সেকেন্ড ট্রেনটা কিন্তু আরো 2 ঘন্টা গেছে, তবে মিট হয়েছে। তাহলে 2 ঘন্টা 40 মিনিট মানে আমরা 2 ঘন্টা মানে 120 মিনিট, আর 40 মিনিট মানে 160 মিনিট, অর্থাৎ সময় কত লাগবে, 160। কোশ্চেন নাম্বার 21, এ রেশনাল নাম্বার ইজ, অর্থাৎ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কি? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলছে নট এক্সপ্রেসিবল ইন এ রিসেসিং ডেসিমেল। না, এটা তো ঠিক নয়। রেশনাল নাম্বার হচ্ছে সেই নাম্বার গুলো যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে মনে করো একটা নাম্বার 7 আর একটা নাম্বার 10, তাহলে তো আমি এটাকে তো লিখতেই পারি 0.7, অর্থাৎ এটা ডেসিমেলে এক্সপ্রেস করা যায়। তো তার মানে কি না অলওয়েজ ডেসিমেলে এক্সপ্রেস করা যায়? না। কোশ্চেন নম্বর 22, when will it be double if some capital was invested at the rate of 6 and 1/4%? 6.1/4% যদি সুদ হয়, তাহলে কত সময় লাগবে একটা টাকা ডবল হতে? আচ্ছা, 6 and 1/4% ইয়ারলি ইন্টারেস্ট, তাহলে এটার ফ্র্যাকশন ভ্যালু কত হবে? যা 25/4%। 25/4, পার্সেন্টেজ সাইনটা লিখবো না বলে নিচে একটা জিরো, ডবল জিরো। তাহলে 25/4 মানে 25/4% মানে আমি বলতে পারি 1/16। তার মানে কি বলো, 16 টাকার উপরে এক এক বছরে 1 টাকা ইন্টারেস্ট। 16 টাকার উপরে 1 টাকা ইন্টারেস্ট। 16 টাকার উপরে যদি 1 টাকা ইন্টারেস্ট, এটাই বলেছে। আবার আমরা যদি বলি 16 টাকার উপরে 1 টাকা ইন্টারেস্ট, তাহলে এই টাকাটা 32 টাকা হতে কত সময় লাগে? আবার আমরা যদি 100 ধরে করি, মনে করো 100 টাকা, ডবল হতে গেলে তাকে হতে হবে 200 টাকা হতে হবে। এই 100 টাকাটার যদি 200 টাকা হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে?
নিশ্চয়ই 200 টাকা হতে গেলে 100 টাকা, 200 হতে গেলে ইন্টারেস্ট হবে 100 টাকা। তাহলে 100 টাকা ইন্টারেস্ট, প্রত্যেক বছর ইন্টারেস্ট হচ্ছে 6 and 1/4, মানে 25/4। তাহলে 25/4, নিচে 25 × 4, তাহলে 25 দিয়ে এটা কাট করলে 4, 4 4 কত বলো, 16 ইয়ার্স, অর্থাৎ 16 বছরে গিয়ে সেটা ডাবল হবে। কোশ্চেন নম্বর 23 বলেছে, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ ব্রয়লার চিকেন পার কেজি if he want to profit 20%, when Roman purchased the broiler in rupees 115 পার কেজি। 115 টাকাতে সে কিনে নিয়ে এসছে। যে কোনো জিনিসের পারচেস প্রাইস যদি আমি ধরি 100%, তাহলে 100% দাম হচ্ছে 115 টাকা। এখন সে ব্যক্তি 20% প্রফিট করতে চায়, মানে 115%, 120%, তার ভ্যালু কত? এটাকে যদি 5 দিয়ে কাট করা হয় তাহলে 20%, এটাকে যদি 5 দিয়ে কাট করা হয় তাহলে কত, 23। তাহলে 20%-এর ভ্যালু হচ্ছে 23। 20-কে কি করে 120%-এ কনভার্ট করা যাবে? 6 দিয়ে গুণ করে। তার মানে 23-কেও করতে হবে না, 6 দিয়ে গুণ করলে কত হবে না, 138। অর্থাৎ 138 হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 24, if 12th January of 2024 was Friday, then what will be the 7th June 2025? তাহলে আমরা এখানে দেখো প্রথমেই খুঁজে পেয়েছি যে একটা বলেছে 2024 আর একটা বলেছে 2025। তাহলে আমরা প্রথমেই এই 12 জানুয়ারি 2024 থেকে 12 জানুয়ারি 2024-এর যে বার ছিল সেখান থেকে আমরা 12 জানুয়ারি 2025 কি বার হয়েছে সেটা দেখ। 12 জানুয়ারি 2025 কি বার হয়েছে? বলছে প্রত্যেক বছর একটা করে দিন এগিয়ে যায়, অর্থাৎ 12 জানুয়ারি 2024-এ যা 25-এ তার থেকে একটা বেশি, 26-এ একটা বেশি, এভাবে। অর্থাৎ যদি 2024-এর কোনো একটা পার্টিকুলার ডেটে যদি সোমবার থাকে, ওই ডেটটা মঙ্গলবার হবে। কিন্তু যেহেতু 2024 লিপ ইয়ার, সেই জন্য আরো একটা ডেট বেড়ে যাবে। অর্থাৎ যদি 2024-এ সোমবার থাকে কোনো একটা নির্দিষ্ট ডেট, 2025-এ সেটা দুদিন বেড়ে, অর্থাৎ মঙ্গল এবং বুধবার। কিন্তু এটা যদি 2024 লিপ ইয়ার না হতো তাহলে 1 বছর করে বাড়ে। যেমন 2025-এ যা ডেট, মনে করো 12 জানুয়ারি 2025-এ সোমবার, তাহলে 12 জানুয়ারি 2026 মঙ্গলবার, অর্থাৎ একটা দিন করে এগিয়ে যায় বা একটা করে অড ডে থাকে। কিন্তু এখানে যেহেতু মানে লিপ ইয়ার, সেই জন্য দুটো অড ডে। তাহলে 12 জানুয়ারি 2024 কি বার হলো? ফ্রাইডে। যদি 12 জানুয়ারি 2024 ফ্রাইডে হয়, তাহলে 12 জানুয়ারি 2025 হবে দুদিন বেড়ে গিয়ে হবে সানডে। এখন তোমাকে যদি 12 জানুয়ারি বার করতে বলেনি, বলেছি কি না 7th জুন, তাই তো? হ্যাঁ, 7th জুন বলেছে। তাহলে এখন 12 জানুয়ারি থেকে 7th জুন পর্যন্ত কতদিন হয়? আচ্ছা, 12 থেকে আমরা যদি দেখি তাহলে 19 দিন হচ্ছে। জানুয়ারি মাসে আর 19 দিন। ফেব্রুয়ারি মাস 2025 28। মার্চ মাস কত? 31। এপ্রিল মাস কত? 30। মে মাস কত? 31। তারপরে আবার জুন মাস কত? 7। তাহলে এইগুলোকে যদি আমি যোগ করি, তাহলে 19 যোগ 28, 47 যোগ 31, তারপর 30, তারপর আবার 1। তাহলে এইগুলোকে যদি দেখা যায় তাহলে কত হচ্ছে? 139 হচ্ছে। তাহলে এগুলো যদি যোগ করা যায় তাহলে 139। 139-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমি অড ডে পাবো। 139-কে 7 দিয়ে ভাগ করলে কতগুলো অড ডে পাবো দেখ। আচ্ছা, 7 একে 7, তাহলে এখানে 69 থাকছে। 7 9 63, মানে 6টা অড ডেজ পাবো। তাহলে 6টা অড ডেজ পাবো। এই 6টা অড ডেজ পাওয়া মানে 6 যোগ করতে হবে। সানডে থেকে 6 যোগ করলে পাবো
আবার আমরা ব্যাক ক্যালকুলেশনের জন্য 6 যোগ না করে 1 বিয়োগ করলেও পাবো। অর্থাৎ আইদার আমরা সানডে থেকে 6 দিন যোগ করব, এই সেম ক্যালকুলেশনই হবে সানডে থেকে আমরা 1 দিন বিয়োগ করব। তাহলে সানডে থেকে 1 দিন কম হবে কি বলো, স্যাটারডে। অর্থাৎ কোশ্চেন নম্বর 24 এর আনসার স্যাটারডে। কোশ্চেন নম্বর 25, চুজ দ্য কারেক্ট ওয়ান। সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল। দুটো ইরেশনাল নাম্বারের সবসময় কি ইরেশনাল হবে? না। দুটো ইরেশনাল নাম্বারের যোগফল ইরেশনালও হতে পারে, রেশনালও হতে পারে। সাম অফ টু ইরেশনাল, না, অলওয়েজ রেশনালও হবে না। সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ নট অলওয়েজ, হ্যাঁ, এটাই উত্তর হবে। বলছে দুটো ইরেশনাল নাম্বারের যোগফল কখনো রেশনাল হবে, কখনো ইরেশনাল হবে। অর্থাৎ এটাই কারেক্ট আনসার, অপশন সি। ধন্যবাদ তোমাদের। এই যে 25 অব্দি অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো। এরপরে আবার আমরা পরের বছরের PIQ নিয়ে আবার আমরা সমাধান দেবো আমাদের এই চ্যানেলে।